ਸਾਰੇ ਦਰਸ਼ਕਾਂ ਦਾ ਮੈਂ ਸਵਾਗਤ ਕਰਦਾ ਹਾਂ। ਅੱਜ ਦੀ ਜਿਹੜੀ ਤਾਰੀਖ ਹੈ, ਅੱਜ ਦਾ ਜਿਹੜਾ ਦਿਨ ਹੈ ਬਹੁਤ ਮਹਾਨ ਹੈ। ਅੱਜ ਨੇਤਾ ਜੀ ਸੁਭਾਸ਼ ਚੰਦਰ ਬੋਸ ਨੂੰ ਕਲਕੱਤੇ ਵਿੱਚ ਯਾਦ ਕਰਦਿਆਂ ਹੋਇਆ ਇੱਕ ਸਮਾਰਕ ਦਿਵਸ ਆਯੋਜਿਤ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ। ਮੈਂ ਇਸ ਨੂੰ ਅਗਲੀ ਭਾਸ਼ਾ ਦੇ ਵਿੱਚ ਤਾਂ ਬੋਲ ਰਿਹਾ ਤਾਂ ਕਿ ਸਾਰੇ ਦर्शक इसको समझ। आज का दिन हमारे लिए बहुत गौरवमयी और महान है। नेताजी सुभाष चंद्र बोस को याद करते हुए आज यहाँ पर आजाद हिंद फौज के वही लड़ाकू, वही जवान, वही सिपाही, वही नौजवानों ने आज यहाँ पर नेताजी सुभाष चंद्र बोस की वो आज़ादी की घोषणा जो 1943 में सिंगापुर में आजाद हिंद फौज सरकार की तरफ से की थी, आज उसी का दिन पालन किया जा रहा है। मैं इसी बात को, मेरे पास ही हमारे भाई भी है, सिपाही भी है, नौजवान भी है, उनकी जबान से लूंगा। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বারা ঘোষিত সত্যিকারের যেটা স্বাধীনতা, সেই দিবসটা পালিত করছি আমরা কলকাতার বুকে, মেয়র রোডের ওপর। আজকের এই দিনটা মনে করে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি আস্থা, সম্মান এবং ওই গুরুত্বটা কত গর্বে আপনি নিজের শব্দাবলীতে রাখবেন আর নিজের নাম পরিচয় দিয়ে দর্শকদেরকে এবং দেশকে কিভাবে জানাবেন একটু বলুন। নমস্কার, আমি স্বর্ণাভ মুখার্জি। আমরা হচ্ছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য এবং আমরা এখানে যেটা উদযাপন করছি এটা অনেকেই ইনি বললেন। সেটা হচ্ছে যে আজকের দিনে 21 অক্টোবর 1943-তে আজাদ হিন্দ গভর্নমেন্ট, যেটা সুপ্রিম কমান্ডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি আজকের দিনে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন এবং এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার। এটাকে এটা এবং স্বাধীন সরকারের ঘোষণা দেওয়া হয়েছিল এবং এটাকেই অরিজিনাল স্বাধীনতা দিবস হিসেবে আমরা মেনে থাকি এবং সেই জন্যই আজকে এই যে তার যে লেগেসি, এই লেগেসিটাকেই আমরা জেনারেশনের পর জেনারেশন ধরে ক্যারি অন করতে চাই। হ্যাঁ, অনেক লোকে এর ব্যাপারে জানে না কারণ ইতিহাসটা জানানো হয়নি আমাদেরকে। এর কারণটা হচ্ছে মেনলি যে দেখো 1947 থেকে যে পলিটিক্স হয়েছে, যে ওটাতে অ্যাকচুয়ালি এটা ওপেনলি বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স নয়। 15th অগস্ট ইজ নট আ ইন্ডিপেন্ডেন্স ডে, ইট ইজ ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট। সেটা ওখানে বড় বড় করে ব্যানারে লেখাও ছিল। ওটা স্বাধীনতা হয়নি, ওটা জাস্ট একটা মানে সহমতি দিয়ে দেশটা স্বাধীন দিয়ে দিয়েছে। এটা তো যেমন মিলিটারি বানিয়ে, গভর্নমেন্ট তৈরি করে, মন্ত্রিসভা তৈরি করে, ব্যাংকিং সিস্টেম গঠন করে একটা নতুন করে একটা সরকার তৈরি হয়েছে এবং সেই সরকারকে 11টা দেশ স্বীকৃতি দিয়েছিল তখনকার দিনের সময়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল হিস্ট্রি এবং সেটাই আমরা এখানে আজকে পালন করছি এবং এটা সকলকে জানাচ্ছি, গোটা ভারতবর্ষকে জানাচ্ছি যে এটাই আসল স্বাধীনতা দিবস এবং এটাই পালন হওয়া উচিত। অ্যান্ড ইনি হচ্ছে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের একমাত্র নেতা এবং বলতেও দ্বিধা নেই, উনি আমাদের যদি রাষ্ট্রপিতা হন সেটাও আমাদেরকে মাথা পেতে নিতে হবে। আমি মাইকটা আমার কাছে আরেকজন সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ বাহিনী থেকে উপস্থিত হয়েছেন। নমস্কার, স্বাগত জানাচ্ছি। আপনার নাম পরিচয় দিয়ে আজকের দিনটাকে আপনারা কিভাবে পালিত করছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে কি ধরনের সম্মান এবং আজকের যে স্বাধীনতার সেই প্রতিষ্ঠা যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস করে গেছিল। ইনি বলেছেন 47-এ সহমতি হয়েছিল, প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা আজকের দিনেই হয়েছিল। সেই স্মৃতিটাকে নিজের শব্দাবলীতে কিভাবে রাখবেন, এইদিকে আসুন। নমস্কার, আজকে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে সমবেত হয়েছি 21 অক্টোবর 1943-তে যে আইনে গভর্নমেন্ট প্রোক্লেইম হয়েছিল তার প্রতি আমাদের মার্শাল স্পিরিট এবং মার্শাল রেভারেন্স প্রকাশ করার জন্য। এগুলো অনস্বীকার্য যে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী সংগঠনগুলো অনুশীলন, যুগান্তর, মুক্তি সংঘ থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স, যে বেঙ্গল ভলেন্টিয়ার্স নতুন করে জাগ্রত করা হয়েছে সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃত্বে আচরণ করা হচ্ছে। কারণ আমাদের যে স্বপ্ন ছিল যে ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতা পাবে, সেই স্বাধীনতার এক সোপান হচ্ছে 21 অক্টোবর 1943, যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ গভর্নমেন্ট প্রোক্লেম করা হয়েছিল। তার সঙ্গে ছিলেন সেদিন মহান বিপ্লবী রাসবিহারী বোস, জেনারেল মোহন সিং, মেজর জেনারেল এসি চ্যাটার্জি এবং অসংখ্য সে ব্রিটিশ আর্মির লোকেরা যারা ব্রিটিশ আর্মি থেকে আইএনএর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে ট্রান্সফার হয়েছিলেন। স্বপ্ন ছিল এক প্রবল প্রতাপান্বিত ভারতবর্ষ সৃষ্টি করার। তার এক ডাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতিহাস এখনো প্রকম্পিত। যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস পড়ি
তাহলে কখনো আমরা বলতে পারবো না ব্যাটল অফ কোহিমা, ব্যাটল অফ নাগাল্যান্ডের কোহিমা এবং ব্যাটল অফ মণিপুরের, যেখানে আইএন এর অসামান্য আত্মবলিদান, সেলফ ইমোলেশনের জন্য ব্রিটিশ বাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছিল। যেটাকে ইউকে গত কিছুদিন বছর আগে ইউকেতে একটা ভোট হয়েছিল, তাতে বলা হয়েছিল যে হুইচ ইজ দ্য ফিয়ার্সেস্ট ব্যাটল দ্য ফেস বাই দ্য ব্রিটিশ ইন দ্য লাস্ট মিলেনিয়াম, এন্ড ইট ওয়াজ দ্য ব্যাটল অফ কোহিমা, দ্যাট ইজ কল্ড দ্য স্টালিনগ্রাড অফ দ্য ইস্ট। এই স্টালিনগ্রাড অফ দ্য ইস্টে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে, অ্যালাইড ফোর্সের বিরুদ্ধে ছিল জাপানিজ আর্মি এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সেই কম্বিনেশন যদি আজ সফল হতো, তাহলে আজকে ভারতবর্ষের স্বাধীনতার চিহ্ন হতো অন্যরকম হতো। দেশভাগ হয়তো হতো না, দেশভাগ হতো না, যে নেতাজি সুভাষচন্দ্র বোস ফিরে আসতেন, এই দেশের চেহারা অন্যরকম হতো। সেই চিন্তাকে, সেই চেতনাকে আমাদের মধ্যে লালন করে আমরা বেঙ্গল ভলান্টিয়ার্সের পক্ষ থেকে প্রতি বছর 21 অক্টোবর 1943 এই প্রোক্লামেশনকে আমরা স্যালিউট জানাই এবং আমরা প্রত্যেকে এই আদর্শের প্রতি দায়বদ্ধ। স্বাধীনতা আন্দোলনে যে অপূর্ণ যে চিন্তা, যে রেভলিউশনের যে কনসেপ্ট গুলো ছিল, যে সমগ্র ভারতবর্ষে মহারাষ্ট্র, পাঞ্জাব এবং বেঙ্গল থেকে ধ্বনিত হয়েছিল, যে গাদার পার্টির ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে গাদার পার্টি পাঞ্জাব থেকে উদ্ভূত হয়েছিল, যাকে বলা হয় হিন্দু জার্মান কনস্পিরেসি কেস, যেখানে বাবা সোহনলাল থেকে শুরু করে সমস্ত তারপরে বিপ্লবীরা ছিলেন, তা ফেল হয়ে যাওয়ার পরবর্তীকালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নতুন এক প্রচেষ্টা হয় ইন্ডিয়ান রেভলিউশনারিদের দ্বারা। তারই আদ্যন্ত প্রকাশ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে ভারতবর্ষে মার্চ করতো, অনটোটালি যদি মার্চ করতো, অবশ্যই ভারতবর্ষের চেহারা আজ এরকম থাকতো না। এই হতাশাজনক চেহারা, এই ইনডিসিপ্লিন, এই আনরেজিমেন্টের চেহারা পাল্টে ভারতবর্ষ আজকে অনেক বেশি প্রভাবান্বিত। আর চায়না, ইসরায়েল, ইউএসএ চেয়ে উপরে ইন্ডিয়া উঠে আসতে পারতো ইতিমধ্যে। সেই অপূর্ণ সত্যকে, অপূর্ণ সম্ভাবনাকে আমরা লালন করি, and we are definite that we will go on with Netaji's dreams and fulfill his aspirations in the coming days. আমাদের কাছে মাননীয় অভিজিৎ দা সিনিয়র সৈনিক আমাদের কাছে উপস্থিত আছেন এই যুবদের সঙ্গে। উনি বলছেন অপূর্ণ সত্যকে আজকে স্মরণ করে আমরা এই দিবসটা পালন করছি। ওই অপূর্ণ সত্যতার পেছনে আজকে যে রেপ্লিকার কথাও একটু আগে আপনি বলছিলেন, একটু দর্শকদেরকে বলুন কি বলতে চাইছেন। আজাদ হিন্দ বাহিনীর যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতি উদ্দেশ্যে নেতাজি এইরকম একটা মেমোরিয়াল তৈরি করেছিলেন সিঙ্গাপুরে, যেটা পরে সিঙ্গাপুর যখন ব্রিটিশ রিক্যাপচার করে তখন সেটা তারা বোম মেরে গুড়িয়ে দেয়। নেহেরু তখন প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে সেই মেমোরিয়ালের মতো একটা অনুরূপ মেমোরিয়াল এখানে স্থাপিত করা আছে, যেখানে আমরা সবাই সমবেত হয়েছি। ইত্তেফাক, হিদমত, কুরবানি, সেই বাণী ওখানে লেখা আছে। আমরা এই বিশ্বাসে, আমরা নেতাজি কোনো ভেদাভেদ করেননি, কোনো জাতি বা ধর্ম বা বর্ণ কিংবা স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ করেননি। তার কাছে সবাই সমান ছিল। হ্যাঁ, এবং তিনি তাকে, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক বলে সম্বোধন করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে দেশে যখন দুর্দিন আসে তখন একজন অবতার আবির্ভূত হন। দেশের এখন চরম দুর্দিন চলছে, আমার মনে হচ্ছে অবতার রূপ তুমি আবির্ভূত হয়েছ। এবং সেই সময় তিনি যে দেশ নায়ক প্রবন্ধটা লিখেছিলেন বা তাকে উদ্দেশ্যে একটা লিখেছিলেন, সেখানে আমার মনে হয় যে এই গানটা তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট। জনগণ মন অধিনায়ক জয় হে। সে তো আছেই, তার সঙ্গে ওই গানেরই পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমি অনিমিত্র চক্রবর্তী, সম্পাদক বেঙ্গল ভলান্টিয়ার্স প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার আগে সংস্থাটির নাম ছিল মুক্তি সংঘ।
1905 সালে সংঘর্ষটি প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী হেমচন্দ্র ঘোষ দ্বারা। 1902 সালে ঢাকাতে যখন স্বামী বিবেকানন্দ পদার্পণ করেন, তার সঙ্গে যা দেখা করেছিলেন সে তরুণদের মধ্যে অন্যতম ছিলেন সে হেমচন্দ্র ঘোষ। তার পদস্পর্শ ধন্য হয়ে এই সংগঠনের সূচনা, যা পরবর্তীকালে বেঙ্গল ফাউন্ডেশন নামে প্রকাশিত হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করেছিলাম, আমরা এক্সপেক্ট করেছিলাম যে কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেক কিছু করবেন, যা পূর্বতন কংগ্রেস সরকার করেননি এবং ইচ্ছে করে করেননি, তাদের দায়বদ্ধতা ছিল গান্ধী পরিবার হেতু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে এই সরকার শেষ পর্যন্ত কিছু পা এগিয়েই তারপর স্তব্ধ হলো। সে স্তব্ধ হলো পর্দার আড়ালে কোন রাজনৈতিক অঙ্কে সেটা আমরা জানি না, তো সেটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। কনসিকুয়েন্স যতটা ইম্পর্টেন্ট যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ কে মানুষের সামনে উপস্থাপিত কিভাবে করা হচ্ছে। আপনি যদি এনসিইআরটিতে যান তা দেখবেন গান্ধীজি সম্পর্কিত বইগুলো 15 টাকা এবং নেতা এবং জওয়াহরলাল নেহরু সম্পর্কিত বইগুলো 30 টাকা করে, যেগুলো বাল্ক সমস্ত মানুষ কিনতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বই শুরু হচ্ছে 200 টাকা থেকে। অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে তার একটা যে বিভেদ, তার একটা পার্থক্যটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রার্থনা করেছিলাম, আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই তথাকথিত বলবো না, দেশপ্রেমিক সরকারই বলছি, কারণ তার দেশপ্রেম আমরা দেখেছি। যদি অনেক কিছু প্রশ্ন আছে আমাদের, যে সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্য হচ্ছে ভারতবর্ষে যে 80 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার, যদি 15 আগস্ট 1947 কে আপনি স্বাধীনতার কাল হিসেবে উল্লেখ করেন, তা দেখা যাবে যে ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাসে আপনি যদি আজকে রাউলেট কমিশনের রিপোর্ট পড়েন, তা দেখতে পারবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় পাঞ্জাব, মহারাষ্ট্র এবং বেঙ্গলের রেভলিউশন মুভমেন্ট কি লেভেলে ছিল, যেটা ব্রিটিশের তো সবিস্তারে বর্ণনা করে দিয়ে গেছে। বাট আনফর্চুনেটলি ভারতবাসীদের মধ্যে 100-র মধ্যে 98 সেটা কখনো পড়েনি। বাকি দুজন যে পড়েছেন তারা কতটা পড়েছেন সেটা আমরা জানার একটা কৌতূহল রয়েছে। সেকেন্ডলি হচ্ছে এটা ঢাকা অনুসরণ সমিতি থেকে তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল স্টেট উইদিন এ স্টেট। অর্থাৎ আজকে যে কনসেপ্ট দেখে স্টেট উইদিন এ স্টেট, তখন ঢাকা অনুসরণ সমিতি সম্পর্কে বলা হয়েছিল ঢাকা অনুসরণ সমিতি সম্পর্কে কোনো প্রমাণ্য গ্রন্থ কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না, যেমন আইএনএ সম্পর্কিত কোনো প্রমাণ্য গ্রন্থ কথা পাওয়া যাচ্ছে না। নেতাজি সুভাষচন্দ্র বিষয়ক যারা গবেষক রয়েছেন তারা এখনো পর্যন্ত যে গবেষণাটা করেছেন বিশ্ববিদ্যালয় স্তরে, তার একটাই ফল হচ্ছে, সেটা হচ্ছে একটা অষ্টরম্ভা। তা কখনো প্রতিস্থাপিত করে সুভাষচন্দ্র বসুকে, তার যে চিন্তাধারা ছিল, যে বিপ্লবী প্রবাহ তখন তৎকালীন দক্ষিণ এশিয়ায় বয়ে চলেছিল প্রচন্ড ভাবে, তার কাণ্ডারি হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্র বসু। কলকাতা থেকে বার্লিন, বার্লিন থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে কোহিমা, এই যে দেশনায়কের যে সম্পূর্ণ যে বৃত্ত এবং তারপর তার যে অন্তর্ধান, সেটা নিয়ে গত 78 বছরে কিছু ফ্যাসিনেটিং স্টোরিজ হয়েছে, 3 কমিশন হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এটাই সত্যি যে এত পরাক্রমশালী ভারতবর্ষ, এত পরাক্রমশালী ভারত, যে চতুর্থ যা সামরিক, যে পঞ্চম যার অর্থনৈতিক মান পৃথিবীতে, সে এখন সুভাষচন্দ্র বসু সম্পর্কে এখন সব করে ফাইল ডিক্লাসিফাই করতে পারলো না। সবচেয়ে দুর্ভাগ্য আমার যেটা। এবার তার জন্য বেঙ্গল ভলান্টিয়ার্স এবং নেতাজি সুভাষচন্দ্র বসু রাগী এবং সমস্ত দেশপ্রেমিক সংগ্রাম জারি থাকবে। উই উইল ক্লাসিফাই অল দ্য ডিক্লাসিফাইড বাই আওয়ার লাস্ট ব্রেথ। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সমস্ত ক্লাসিফাইড ফাইলসকে ডিক্লাসিফাই করে ছাড়বো, এটাই আমাদের প্রত্যয়। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আমার এখানে দেখছি রিপ্রেজেন্টেশন নেই, সেদিকে আমার ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, বিষাদ সবই আছে। আমরা প্রার্থনা করি সবসময় যে সেন্ট্রাল গভর্নমেন্ট এগিয়ে আসুন। যদিও এটা সেন্ট্রাল মিলিটারি কমান্ডের আন্ডারে, এটাও ফ্যাক্ট যে এই সমগ্র অঞ্চলটা মিলিটারি কমান্ডের মধ্যেই পড়ছে। এবং অন্যান্য সংগঠন সম্পর্কে যা বললেন, তারা কেন করলেন না বা কোথাও অন্য কোথাও করেছেন কিনা সে বিষয়ে যতক্ষণ না বিশদে না জানছি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার নাম শ্রী অনিমিত্ত চক্রবর্তী, আমি সাধারণ সম্পাদক বেঙ্গল ভলান্টিয়ার্স রেজিস্টার ট্রাস্ট। যেই বেঙ্গল ভলান্টিয়ার্স পুরো বেঙ্গল ভলান্টিয়ার্স আঙ্গিকে নতুন ভাবে গড়ে উঠেছে, সেই ধারণায়, সেই ধ্যান ধারণায়, সেই চিন্তা ভাবনায় সুভাষচন্দ্রর মিলিটারি পথে। বন্দে মাতরম। বন্দে মাতরম।